আগের ভিডিওতে আমরা আগস্ট 2024-এর পিওআইকিউগুলোকে নিয়ে আলোচনা করেছি। যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো সেখানে দেখে নাও যে আমরা 15টা কোশ্চেন কিন্তু আলোচনা করেছি। এখানে দ্বিতীয় পর্বের ভিডিওতে আমরা কিন্তু বাদবাকি পরবর্তী 15টা কোশ্চেন অর্থাৎ 16 নম্বর থেকে 30 নম্বর কোশ্চেনটা আলোচনা করব। তো প্রথম কোশ্চেনও দেখো, প্রথম প্রশ্নটা এসছে আমাদের কিন্তু ইউনিট 7 টিচিংয়ের মডেল থেকে বা মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং থেকে প্রশ্নটা এসছে। এটা জেনারেল পেপার এবং সাবজেক্ট দুটোর ক্ষেত্রেই কিন্তু ইফেক্টিভ। এর প্রশ্নটা বলেছে দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য 5 স্টেপ অফ মরিসন টিচিং মডেল। তো মরিসন টিচিং মডেল বলতে আমরা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এর মডেলকে বোঝাই। তো সেক্ষেত্রে প্রথম অপশান আছে দেখো, রিসাইটেশন, অর্গানাইজেশন, অ্যাসিমিলেশন, প্রেজেন্টেশন, এক্সপ্লোরেশন। তো আমরা জানি যে প্রথমত কি মরিসন আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এর শুরু হয় কিন্তু আমাদের এক্সপ্লোরেশন থেকে, তারপরে প্রেজেন্টেশন আসে, 3 নম্বরে আছে অ্যাসিমিলেশন, 4 নম্বরে অর্গানাইজেশন এবং 5-এ আসে রিসাইটেশন। অর্থাৎ পুরো উল্টো করে দিয়েছে। দেখো একদম 1 থেকে 5, তো 5 থেকে 1 করে দাও তাহলে তোমার অ্যান্সারটা চলে আসে, পুরো উল্টো করে দিয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের 3 নম্বরটাই সঠিক অ্যান্সার। এবং এখানে আমাদের এই স্টেজটা দেওয়া আছে যে স্টেপস অফ মরিসন আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। তো সেক্ষেত্রে এক্সপ্লোরেশন, প্রেজেন্টেশন, অ্যাসিমিলেশন, অর্গানাইজেশন এবং রিসাইটেশন। তো এটা কিন্তু পরবর্তী প্রশ্নটা দেখো, এটা কোথা থেকে আসছে? এটা বেসিক্যালি ক্রিটিক্যাল পেডাগজি থেকে, এটা ইউনিট 7 থেকে এসছে। ক্রিটিক্যাল থিঙ্কিং বা ক্রিটিক্যাল পেডাগজি থেকে কোশ্চেনটা এসছে। বলছে এই যে অপশানগুলো দেওয়া আছে, এই যে 4টে অপশান দেওয়া আছে, এই 4টের মধ্যে কোনটা ক্রিটিক্যাল পেডাগজি বা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের অন্তর্ভুক্ত নয় বা পড়ে না? তো প্রথমত অপশান বলছে দেখো, মানে আমাদের ভুলটা বের করতে হবে। তো দ্য ফোকাস ইজ দ্য আন্ডারস্ট্যান্ড দ্য অপারেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল, গ্রুপ অ্যান্ড সোসাইটি হুইচ মাইট বি সেলফ ইম্পোজেস। বলছে কি যে ক্রিটিক্যাল থিঙ্কিং বা ক্রিটিক্যাল পেডাগজির মূল কনসেপ্ট হচ্ছে কি যে মানে ধনীরা বা শাসক শ্রেণীরা তারা কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে কন্ট্রোল করে এবং তারা যেটা চায় সেটাই শ্রমিক শ্রেণী বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষকে সেটাকেই শিখতে হয়। তো তারাই কিন্তু এভাবে দমিয়ে রাখে অপারেশনে, মানে সমাজকে মানে শোষিত মানুষকে দমিয়ে রাখার একটা হাতিয়ার হিসেবে কিন্তু শিক্ষাটাকে ব্যবহার করে। তারই বিরোধিতা করে আমাদের ক্রিটিক্যাল পেডাগজির কনসেপ্ট দিয়েছে পাওলো ফ্রেইরি। তো দ্বিতীয় নম্বর অপশনটা কি বলছে? দ্য ফোকাস অফ দ্য আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অপারেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল, গ্রুপ অ্যান্ড সোসাইটি হুইচ মাইট বি ক্রিয়েটেড ভায়া এক্সটার্নাল ফোর্স। প্রথম অপশান বলছে যে এই ক্রিটিক্যাল পেডাগজিতে কি ফোকাস করা হয়, যে যেসব মানুষরা বঞ্চিত হয়ে আছে, অপ্রেসড হয়ে আছে, দমিত হয়ে আছে, বা যেসব গ্রুপরা বা সমাজের যেসব পোর্শনটা দমিত হয়ে আছে তাদের উপর ফোকাস করা হয়। আর এরকম এই যে অপারেশন হয়ে আছে কাদের দ্বারা? নিজেদের দ্বারা, সেলফ ইম্পোজেস। দ্বিতীয় নম্বর বলছে এক্সটার্নাল ফোর্সের দ্বারা, অর্থাৎ বাইরে থেকে এদের দমিয়ে রাখা হয়েছে। 3 নম্বর বলছে অ্যাকর্ডিং টু ফ্রেইরি ডায়ালগ ইজ ক্যাপাবল টু জেনারেটিং ক্রিটিক্যাল থিঙ্কিং। অবশ্যই এটা কিন্তু ঠিক, ক্রিটিক্যাল থিঙ্কিং জেনারেটিং এর ক্ষেত্রে পাওলো ফ্রেইরির ডায়ালগ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মেথড। আর 4 নম্বর বলছে অ্যাকর্ডিং টু ফ্রেইরি ডায়ালগ ইট ডাজ নট নিড এনি প্রি রিকোয়ারমেন্ট ফর দ্য ইন দ্য ক্লাসরুম। বেসিক্যালি ফ্রেইরির যে ডায়ালগ মেথড এটা কিন্তু অ্যাডাল্ট এডুকেশনের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল, এখানে কিন্তু প্রি রিকোয়ারমেন্ট ক্লাসরুমের প্রয়োজন নেই। তো এটা কিন্তু ঠিক। কিন্তু এই যে 1 নম্বর অপশানটা দেখো, এই যে মানুষ, কোনো সোসাইটি, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী তারা অপ্রেসড হচ্ছে, বঞ্চিত হচ্ছে, দমিত হচ্ছে, এটা কিন্তু নিজেরা ইচ্ছাকৃতভাবে হচ্ছে না, কেউ না কেউ তাকে এক্সটার্নাল ফোর্স দিয়ে এটা করে রাখছে। তো এই জন্য 1 নম্বর যে অপশান আছে এটা কিন্তু ভুল। এখানে বলছে যে এই অপারেশন বা দমে থাকার কারণ হচ্ছে নিজেরাই, এটা কিন্তু নয়। তো এক্ষেত্রে 1 নম্বর যেটা আছে এটাই ভুল। তো এখানে 1 নম্বরটাই সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটা এসছে বেসিক্যালি কি বলছে, অ্যাসেসমেন্ট অফ টিচিং। তো এটাও ইউনিট 7 থেকেই এসছে কিন্তু। বলছে দ্য টিচার কন্ডাক্ট অ্যান অ্যাসেসমেন্ট। টিচার একটা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করছে ইন হার ক্লাস, তার ক্লাসরুমে, অ্যান্ড দেন অ্যাডজাস্ট দ্য নেক্সট লেসন টু মিট দ্য স্টুডেন্ট নিডস। এবং পরবর্তী মানে অ্যাসেসমেন্ট করে তারপরে কি করছে, যে কি পড়াতে হবে ছাত্রছাত্রীদের সেটা অ্যাডজাস্ট করে দিচ্ছে, যে আমি কতটা পড়াবো। প্রথমে অ্যাসেসমেন্ট কেন করা হচ্ছে, যে স্টুডেন্টদের লেভেলটা কত সেটা আইডেন্টিফাই করা। আমি দেখলাম স্টুডেন্টের লেভেলটা একটু নিচুতে আছে, বিলোতে আছে, তাহলে আমি যেভাবে পড়াবো ভাবছিলাম সেটা কিন্তু আর পড়াতে পারবো না, আমাকে কিন্তু তার লেভেলে নেমে আমাকে কিন্তু পড়াতে হবে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা সেটা কিন্তু অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এটা কিন্তু ফরমেটিভ। পরের কোশ্চেন দেখো, 19 নম্বর কোশ্চেন। এখানে বলছে ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে কোন কমিশনগুলো বা এখানে যে কমিশন বা পলিসিগুলো দেওয়া আছে এই পলিসিগুলোর মধ্যে কোনগুলো ডাইরেক্টলি রেলিভেন্স, খুব ডাইরেক্টলি রেলিভেন্স। U1 CRPD, NEP 2020 এবং ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং, এগুলো কিন্তু ডাইরেক্টলি ইনক্লুসিভ এডুকেশনের জন্য করা হয়েছে। সেক্ষেত্রে ACE এটাই কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, পরের ম্যাসলোর থিওরি থেকে এসছে, এটা বারবার এই প্রশ্ন থেকে আসে, মোটিভেশন থেকে। আমাদের নিড হায়ারিটি থেকে প্রশ্নটা এসছে যে আমাদের যে নিডগুলো আছে, প্রথমত আমাদের প্রত্যেকেরই সেফটি নিড থাকে, প্রেস্টিজ নিড থাকে, মানে আমরা চাই সবাই আমাদের সম্মান করুক, রেসপেক্ট করুক। ফিজিওলজিক্যাল নিড থাকে, মানে আমাদের খাদ্যের চাহিদা থাকে, ঘুমের চাহিদা থাকে, এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস। সেলফ অ্যাকচুয়ালাইজেশন চাহিদা, মানে আমরা নিজেকে প্রতিষ্ঠা করতে চাই।
এবং নিড অফ বিলঙ্গিংনেস, অর্থাৎ ভালোবাসার চাহিদা, সবাই আমাকে পছন্দ করুক, ভালোবাসার এই চাহিদাগুলো থাকে। তো এগুলো কিন্তু আমাদের হায়ারিচি অর্ডার মানে ছোটো থেকে বড় অনুযায়ী সাজাতে হবে। তো প্রথমত ম্যাসলোর যে হায়ারিচি স্টেজ, সেটা যদি তুমি এখানে দেখো, প্রথম নিডস হচ্ছে আমাদের কি, প্রথম হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস, অর্থাৎ আমাদের এই খাওয়ার চাহিদা, ঘুমের চাহিদা, এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খাওয়ার, জল, শেল্টার, ক্লোদিং, এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল নিড। তারপরে আসে সেফটি অ্যান্ড সিকিউরিটি নিড, অর্থাৎ এখানে আমাদের কিন্তু হেলথের প্রয়োজন হয়, এমপ্লয়মেন্টের প্রয়োজন হয়, প্রপার্টি মানে থাকার জন্য বাসস্থানের প্রয়োজন হয়, ঠিক আছে, ফ্যামিলি, সোশ্যাল এবিলিটিস, এগুলোর প্রয়োজন হয়। তারপরে 3 নম্বরে আছে লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস। তো আমাদের যখন ফিজিওলজিক্যাল নিড, সেফটি নেট খিলাপ হয়, তারপরে 3 নম্বর আমাদের যে চাহিদা আছে যে সবাই আমাকে ভালোবাসুক, সবাই আমাকে পছন্দ করুক, এর জন্যই কিন্তু আমরা ফ্রেন্ডশিপ করি, এর জন্যই ফ্যামিলি, এর জন্যই কিন্তু আমাদের সমস্ত কিছু। ঠিক আছে, তারপরে যখন তুমি এগুলো পেলে, তারপরে আমরা বলি সেলফ এস্টিম, অর্থাৎ আমি নিজেকে প্রতিষ্ঠা করবো এইরকম, এবং সেলফ অ্যাকচুয়ালাইজেশন হচ্ছে ফাইনাল স্টেজ, যেখানে কিন্তু তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আসে, মোরালিটি আসে, অ্যাকসেপ্টেন্স আসে, এক্সপিরিয়েন্স বাড়ে, নিজের ইনার পোটেনশিয়ালিটি, তোমার মধ্যে কী কী গুণ আছে, কী কী ক্যাপাবিলিটি আছে, সেটা তুমি আইডেন্টিফাই করতে পারো। তো এক্ষেত্রে কিন্তু 2 নম্বর যে অপশানটা আছে, এটাই কিন্তু সঠিক অ্যান্সার, এবং এটা থেকে বারবার প্রশ্ন আসে। পরে সিকে পোল্লাতের যে ম্যানেজমেন্টের থিওরি, সিকে পোল্লাট, সেইটা কারিকুলাম, টিচার এডুকেশনের কারিকুলাম ডিজাইনের ক্ষেত্রে কীরকম প্রভাব ফেলে, এটা কিন্তু আমাদের জানতে চাইছে। বলছে প্রথম অপশান কি বলছে, এনহান্সিং ভ্যালু থ্রো ইনোভেটিভ কারিকুলাম এলিমেন্ট। দ্বিতীয় বলছে অ্যালাইনিং কারিকুলাম উইথ দ্য লং টার্ম গোল অফ এডুকেশনাল ইনস্টিটিউশন। সিকে পোল্লাত কিন্তু লং টার্ম গোলের কথা বলেছে, এবং ফোকাস অন হাই ইনকাম স্টুডেন্ট পপুলেশন অফ ম্যাক্সিমাম রিটার্ন, এটা কিন্তু বলেন শিক্ষাক্ষেত্রে হাই ইনকাম করবো, ম্যাক্সিমাম রিটার্ন পাবো, এর ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হয় না, এখানে ম্যান পাওয়ারের ডেভেলপমেন্টের ওপর গুরুত্ব দেওয়া হয়। ইন্টিগ্রেটিং কোর কম্পিটেন্সিস ইন কারিকুলাম ডেভেলপমেন্ট, পরে দেখো আন্ডারস্ট্যান্ডিং দ্য নিডস অফ আন্ডারসার্ভ এডুকেশন গ্রুপ উইথ দ্য কারিকুলাম। তো এই ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমাদের কিন্তু 1 নম্বরটা সঠিক আনসার, অর্থাৎ যেখানে আমরা কারিকুলামের ক্ষেত্রে নতুন সিকে পোল্লাত কি বলছে, যে নতুন ইনোভেটিভ যে আইডিয়াগুলো আসছে, মূল্যবোধগুলো আমাদের মধ্যে আসছে, সেগুলো কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে, এবং আমাদের লং টার্ম গোলের ওপর বেশি ফোকাস করতে হবে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোকে, এবং তার সঙ্গে সঙ্গে কোর কম্পিটেন্সি ডেভেলপমেন্টের উপরও গুরুত্ব দিতে হবে, এবং প্রত্যেকের যে নিডস আছে, প্রত্যেকটা স্টুডেন্ট তাদের যে নিডস আছে তার উপর বেস করে কারিকুলাম ডেভেলপমেন্ট করতে হবে। একমাত্র এখানে যে হাই রিটার্ন বা হাই ইনকাম করবো পড়াশোনা করে, এর বাদ বাকি যে অপশানগুলো আছে সেগুলো কিন্তু সঠিক আনসার, অর্থাৎ ABD এটা কিন্তু সঠিক। পরের কোশ্চেন দেখো, ইনস্ট্রাকশনাল টেকনোলজি থেকে প্রশ্ন এসছে, যেখানে স্টেপ দিয়েছে ইনস্ট্রাকশনাল টেকনোলজি, তার মধ্যে কোনটা স্টেপের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এখানে যে প্রথমে আছে সিলেকশন অফ ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল, তারপরে দ্বিতীয় বলছে সাজেশন ফর ইমপ্রুভমেন্ট, 3 নম্বর বলছে সিলেকশন ফর অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ, রিইনফোর্স প্র্যাকটিস, ডিজায়ার রেস্ট্রিকশন। তো এগুলোর মধ্যে কোনটা ইনস্ট্রাকশনাল ডিজাইনের স্টেপসের মধ্যে যায় না? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের CD হবে, অর্থাৎ আমরা ইনস্ট্রাকশনাল টেকনোলজি যখন ডিজাইন করি বা ইনস্ট্রাকশনাল টেকনোলজি অ্যাপ্লাই করি, তখন কিন্তু আমরা অল্টারনেটিভের কথা ভাবি না, আমরা যে ইনস্ট্রাকশনাল ডিজাইনটা তৈরি করেছি সেটাই বা টেকনোলজিটা ইউজ করছি, সেটাই ইউজ করার চেষ্টা করি, এবং রিইনফোর্স প্র্যাকটিসটাকে রিইনফোর্স করি না, ইনফরমেন্স করি না, এবং ডেসক্রিপশান অফ রেস্ট্রিকশান, আমরা কোনো রকম রেস্ট্রিকশান করি না। অর্থাৎ আমরা ইনস্ট্রাকশনাল ডিজাইনের ক্ষেত্রে ইনস্ট্রাকশনাল টেকনোলজি যখন আমরা তৈরি করি, তখন বেসিক্যালি আমরা সিলেকশানের উপর জোর দিই, যে কোন মেটেরিয়ালগুলো সিলেক্ট করব, কীভাবে মেটেরিয়ালগুলোকে ইমপ্রুভমেন্ট করা যায় তার উপর জোর দেবো, কিন্তু বাদবাকি যে এই 3টে আছে এগুলোর উপর কিন্তু ফোকাস করে না, সেক্ষেত্রে এই 3টেই কিন্তু সঠিক অ্যান্সার। স্টেপগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে। পরবর্তী কোশ্চেন আসছে, আমরা ইউনিট 10 থেকে এসছে, ইনক্লুসিভ এডুকেশনের পোর্শন থেকে এসছে, যে এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা ট্রু। প্রথমত বলছে মেডিকেল মডেল অফ ডিসেবিলিটিস ফাইন্ড ইটস বেস ইন সাইকোলজি, অর্থাৎ ডিসেবিলিটির যে মেডিকেল মডেল, অর্থাৎ তোমার যদি কোনো প্রবলেম থাকে, তোমার যদি কোনো ডিসেবিলিটিস থাকে, এটা চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা হবে, সেটা কিন্তু ফিজিওলজিক্যাল ব্যাপার, সেটা কিন্তু সাইকোলজিক্যাল ব্যাপার নয়। ঠিক আছে, তোমার ধরো কোনো হাতের কোনো জায়গায় একটু বিকলাঙ্গ আছে, সেটা তুমি অপারেশনের মাধ্যমে ঠিক হতে পারো, সেটা কিন্তু ফিজিওলজিক্যাল, এটা সাইকোলজিক্যাল নয়। তো 1 নম্বরটা কিন্তু আমাদের ভুল, কোনগুলো যেগুলো ট্রু সেটা আমাদের বের করতে হবে। তো হিউম্যান রাইটস মডেল অফ ডিসেবিলিটিস টক অ্যাবাউট ইকুইটি, অর্থাৎ হিউম্যান রাইটস মডেল কি বলছে, ডিসেবিলিটি যে মানে সবাইকে ইকুইটি দিতে হবে, সমান সুযোগ দিতে হবে, এটা কিন্তু বলেনি। ইকুইটি বা সবাই যার যেরকম প্রয়োজন সেটা কিন্তু করতে হবে, এরকম বলেনি। বলছে কি, যারা হিউম্যান রাইটস মডেলের মধ্যে যাদের মানে ডিসেবিলিটিস আছে তাদের আরও বেশি সুযোগ সুবিধা দিতে হবে। ঠিক আছে, চ্যারিটি মডেল অফ ডিসেবিলিটি ট্রিট পিপল উইথিন ডিসেবল অ্যাজ ইনক্যাপেবল। চ্যারিটি মডেল কি করে, যাদের ডিসেবিলিটিস আছে তাদের সাহায্য করে, তাদের ভালোভাবে ট্রিট করে। ইকোনমিক মডেল অফ ডিসেবিলিটি কনসিডার দ্য ডিসেবিলিটি বার্ডেন। ইকোনমিক মডেল অফ ডিসেবিলিটি বাধাটাকে নিয়ে কাজ করে, এটা কিন্তু ভুল।
এবং রিলিজিয়াস মডেল অফ ডিসেবিলিটিস, এইটা বেসিক্যালি কি করে, গড ওয়ার্ডস, ভগবানের প্রতি আস্থা বিশ্বাস বা এরকম বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে। তো এটা কিন্তু ঠিক, অর্থাৎ এক্ষেত্রে BCE এইগুলো কিন্তু সঠিক অ্যান্সার। এবং মানে সরি, এটা আমি বললাম হিউম্যান রাইটস মডেল, এ কিন্তু ইকুইটি নিয়ে কাজ করে। এটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ইকুইটি এবং ইকুয়ালিটি এটা কিন্তু এক নয়। ইকুয়ালিটি মানে কি, সবাইকে সমান সুযোগ দেওয়া, আর ইকুইটি মানে দেখো, এটা ওই জন্য ভালো করে প্রশ্নগুলো পড়তে হয় যে ইকুইটি মানে কি বলতো, যে যার যতটা প্রয়োজন তাকে ততটা সুযোগ দেবো, যার একটু বেশি সাহায্যের প্রয়োজন তাকে বেশি হেল্প করবো, যার কম সাহায্যের প্রয়োজন তাকে কম হেল্প করবো। এই কনসেপ্টটা হচ্ছে ইকুইটি। তো এটা কিন্তু হিউম্যান রাইটস মডেল অবশ্যই মেনে চলে, এই জন্য এই তিনটেই কিন্তু সঠিক অ্যান্সার। পরে প্রশ্ন দেখো, কোড ডিজাইন ইজ এক্সাম্পল অফ। কোড ডিজাইন আমরা জানি যে কোড ডিজাইন অফ কারিকুলাম এটা কিন্তু প্রবলেম সেন্টার কারিকুলাম, এটা কিন্তু লার্নার সেন্টার নয়, সাবজেক্ট সেন্টার নয়, এটা কিন্তু প্রবলেম সেন্টার কারিকুলাম, অর্থাৎ এক্ষেত্রে দুইটাই কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন আছে যে গাইডেন্সের প্রিন্সিপাল নয়। এখানে যে অপশানগুলো আছে বা কতগুলো অপশান দেওয়া আছে, এগুলোর মধ্যে কোন অপশানটা গাইডেন্সের প্রিন্সিপালের অন্তর্ভুক্ত পড়ে না? হলিস্টিক ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল, অবশ্যই গাইডেন্স আমরা যাতে ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ হয় তার জন্য দিয়ে থাকি। রিকগনিশন অফ ইন্ডিভিজুয়াল নিডস অ্যান্ড ডিফারেন্স, আমরা প্রত্যেকের কী চাহিদা কী প্রয়োজনীয়তা আছে তার উপর বেস করে করি। হ্যাঁ, নন রিকগনাইজ দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রত্যেকের যে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, অর্থাৎ আমরা প্রত্যেকেই আলাদা, প্রত্যেক ব্যক্তির থেকে, সেটা আমাদের দৈহিক দিক থেকে হতে পারে, চারিত্রিক দিক থেকে হতে পারে, মানসিক দিক থেকে হতে পারে, হ্যাঁ ইমোশনাল দিক থেকে হতে পারে, সবার থেকে কিন্তু আমরা আলাদা আলাদা থাকি। তো সেক্ষেত্রে এইটাকে আমরা স্বীকৃতি দেবো না, এটা গাইডেন্সের কিন্তু প্রিন্সিপালের বিরুদ্ধে যায়। গাইডেন্সের প্রিন্সিপাল কি বলে, যে প্রত্যেকের চাহিদা আলাদা হয়, প্রত্যেকের মেন্টালিটি আলাদা হয়, সমস্ত রকম বিষয় তাদের কিন্তু মানে বা সমস্ত কিছু আলাদা হয়। তো সেটাকে আমাকে মেনে নিতে হবে, যেহেতু এটা মেনে নিতে হবে না বলছে, তাহলে এটাই কিন্তু ভুল, অর্থাৎ এক্ষেত্রে এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। এখানে দেখো গাইডেন্সের কতগুলো প্রিন্সিপাল দেওয়া হয়েছে, যে অ্যাকর্ডিং টু প্রো অ্যান্ড প্রো বলছে গাইডেন্সের প্রথম প্রিন্সিপালস কি, প্রথম প্রিন্সিপাল হচ্ছে ছাত্রছাত্রীদের অলরাউন্ড ডেভেলপমেন্ট ঘটানো, দ্বিতীয় প্রিন্সিপাল হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে স্বীকৃত দেওয়া, 3 নম্বর হচ্ছে প্রত্যেক গাইডেন্স হচ্ছে প্রত্যেকের অ্যাকসেপ্টস অফ লাইফ, প্রত্যেকের জীবন অনুযায়ী আলাদা আলাদা করে গাইডেন্স দিতে হবে তাদের চাহিদা অনুযায়ী। কোঅপারেটিভ এমন পার্সন, যাকে তুমি গাইড করছো তার সঙ্গে অবশ্যই কোঅপারেট করতে হবে, তার কি বক্তব্য সেটা তোমাকে শুনতে হবে। এবং গাইডেন্স কোনো সময় শেষ হয়ে যায় না, এটা একটা কন্টিনিউয়াস এবং লাইফ লং প্রসেস। গাইডেন্স সবার জন্য প্রয়োজন, বাচ্চা থেকে বুড়ো সবার জন্যই কিন্তু গাইডেন্সটা প্রয়োজন হয়। প্রিন্সিপাল অফ এলাবোরেশনস, হ্যাঁ রেসপন্সিবিলিটি অফ টিচার্স অ্যান্ড প্যারেন্ট ফ্লেক্সিবিলিটি, প্রিন্সিপাল অফ ইভ্যালুয়েশন, গাইডেন্স বাই ট্রেন্ড পার্সন, সবসময় গাইডেন্সটা আমার তার কাছ থেকে নেওয়া উচিত যার গাইডেন্স দেওয়ার এবিলিটি আছে, ক্ষমতা আছে। যার আমরা যদি ভুল লোকের কাছে গাইডেন্স নিই তাহলে কিন্তু আমরা ঠকে যাবো। এবং পিরিয়ডিক্যাল অ্যাপারেন্সেস, এগুলো কিন্তু গাইডেন্সের এর মধ্যে পড়ছে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন হচ্ছে বেসিক্যালি প্রশ্নটা এসছে যে একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট তৈরি করতে গেলে, একটা টেস্ট যদি তুমি তৈরি করো বা একটা টুল তৈরি করতে যাও, সেটা স্ট্যান্ডার্ডাইজ এবং কনস্ট্রাকশন করার জন্য কোন স্টেপ তুমি ফলো করবে। এই যে স্টেপগুলো দেওয়া আছে, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে কোন কাজগুলো করবে। তো প্রথমত দেখো এখানে রাইটিং দ্য আইটেম, প্রি ট্রাই আউট, ড্রেস রিহার্সাল, প্ল্যানিং দ্য টেস্ট এবং ফাইনাল ট্রাই আউট। তো বেসিক্যালি প্রথম কাজ তোমাকে হচ্ছে যে তোমার প্ল্যানিং দ্য টেস্ট, অর্থাৎ টেস্টটাকে প্ল্যান করতে হবে। দ্বিতীয় হচ্ছে টেস্টে কী কী আইটেম থাকবে সেটা নির্ধারণ করা। তারপরে 3 নম্বর হচ্ছে ট্রাই আউট করা, প্রি ট্রাই আউট, এবং 4 নম্বরে হচ্ছে ফাইনাল ট্রাই আউট, এবং শেষে আছে কিন্তু আমাদের ড্রেস রিহার্সাল। অর্থাৎ এক্ষেত্রে এই যে 3 নম্বর অপশানটা আছে এটাই কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন পার্সোনালিটি থেকে এসছে, যে স্যাডলনের মতে পার্সোনালিটির যে ক্যাটাগরিতে ছাত্রছাত্রীরা একটু ছেলেমেয়েরা একটু সফট হয়, শান্তশিষ্ট হয়, রাউন্ড হয়, তাদের কি বলা হয়? তাদের একটোমরফিক, মেসোমরফিক, অ্যাস্থেটিক, এন্ডোমরফিক। তো এক্ষেত্রে কিন্তু এন্ডোমরফিকটাই আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ এদের কিন্তু আমরা এন্ডোমরফিক করি। এখানে দেখো চার্টের মাধ্যমে স্যালডনের পার্সোনালিটি টাইপসগুলোর কথা বলা হয়েছে, এটা কিন্তু টাইপ থিওরির মধ্যে পড়ে। তো তিনি 3 ধরনের পার্সোনালিটির কথা বলেছে। প্রথমত কি এন্ডোমরফিক, এন্ডোমরফিকরা সাধারণত কি হয়, মোটা হয় এবং এরা একটু শর্ট হাইটের হয়, অর্থাৎ হাইটটা কম হয় এবং এরা কিছুতেই এদের ওজন কমাতে পারে না। তো এদের যে বেসিক্যালি এরা কীরকম হয়, এদের যদি মানসিক বা সামাজিক বৈশিষ্ট্য দেখো, এরা কিন্তু একটু ফ্রেন্ডলি হয়, বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে ভালোবাসে, হাসি ঠাট্টা করতে ভালোবাসে, হ্যাপি থাকতে ভালোবাসে। এবং এদের ডিসঅ্যাডভান্টেজ কি, এরা বেসিক্যালি একটু লেজি এবং সেলফিশ টাইপেরও হয়ে থাকে। আর দ্বিতীয় হচ্ছে মেসোমরফিক। মেসোমরফিক মানে যাদের একটু মানে খেলোয়াড়ের মতো বডি, মানে একটু হার্ড আছে, মাস্কুলার বডি আছে এবং হাইটটাও ভালো। হ্যাঁ, এরা কিন্তু এই মেসোমরফিকের মধ্যে পড়ে, যারা সাধারণত কি মানে তাদের গেস্টার পোশ্চার ভালো হয় এবং এরা মানসিক দিক থেকে যদি দেখো এরা কিন্তু এক্সট্রোভার্ট হয়, অর্থাৎ সবার সঙ্গে মেলামেশা করে থাকে, সবার মিশতে পছন্দ করে এবং একটা সবসময় কি হয় মানে একটা গ্রুপের লিডার হিসেবে এদের মধ্যে কিন্তু এই বিষয়গুলো থাকে। আর একটা টাইপ হয় একটোমরফিক। একটোমরফিক কি, যারা কিছু ছেলে মেয়ে থাকবে দেখবে একদম রোগা সোগা, উইক, মানে স্কিনি উইক কিন্তু লম্বা। তো এইরকম ছেলে মেয়েদের এরা বেসিক্যালি কীরকম হয়, এরা ইন্টেলিজেন্স হয়, জেন্টাল হয় এবং শান্ত প্রকৃতির হয়। এবং বেসিক্যালি এদের যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে কি, এরা এক্সট্রোভার্টেড এবং অ্যানজিয়াস হয়।
সরি ইন্ট্রোভার্টেড হয়। ইন্ট্রোভার্টেড মানে বেসিক্যালি নিজের মধ্যে থাকে, নিজেদের মতো করে থাকে এবং বেশি জনের সঙ্গে মিশতে ভালোবাসে না, এরা কিন্তু পড়াকু টাইপের ছেলে মেয়ে হয়। তো বেসিক্যালি এইটাই বলতে চাইছে যারা সফট এবং সাউন্ড তাদের বেসিক্যালি কী টাইপস, এই জন্য এটা এন্ডোমরফিকটাই সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে লিস্ট বেসিক্যালি ইউনিট 3 থেকে এসছে লার্নার্স অ্যান্ড লার্নিং অ্যান্ড লার্নার ক্যারেক্টারিটিস। তো ক্লাসিক্যাল কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিং, ডিসকভারি লার্নিং, মিনিংফুল ভার্বাল লার্নিং, এটা ম্যাচিং করতে এসছে। দ্য রেসপন্স ইজ মেড ফার্স্ট দেন রিইনফোর্সমেন্ট ফলো, অর্থাৎ তোমাকে প্রথমে প্রতিক্রিয়া করতে হবে, তার উপর বেস করে তোমাকে রেসপন্স দেওয়া হবে, রিএনফোর্সমেন্ট দেওয়া হবে। এটা বেসিক্যালি অপারেন্ট কন্ডিশনিং এর বৈশিষ্ট্য। 2 নম্বর বলছে হোয়েন লার্নার হ্যাভ ডিফিকাল্টি উইথ নিউ মেটেরিয়াল গো ব্যাক দ্য কংক্রিট অ্যাঙ্কোর্স অ্যাডভান্স অর্গানাইজার। বেসিক্যালি এটা অ্যাডভান্স অর্গানাইজার মডেল, মানে মিনিংফুল ভার্বাল লার্নিং, এটাই কিন্তু এর সঙ্গে যায়। এবং 3 নম্বর হচ্ছে স্টিমুলাস ইজ প্রেজেন্টেড ইন অর্ডার টু গেট রেসপন্স, অর্থাৎ প্রতিক্রিয়া পাওয়ার জন্য আমরা কিন্তু স্টিমুলাস দিই, যেটা ক্লাসিক্যাল কন্ডিশনিং এর বৈশিষ্ট্য। আর এনিবডি ক্যান লার্ন এনিথিং অ্যান্ড এনি স্টেজ এনি এজ প্রোভাইড ইজ স্টেটেড টার্ম দ্যাট ক্যান আন্ডারস্ট্যান্ড। বেসিক্যালি ডিসকভারি লার্নিংয়ে কি বলা হচ্ছে যে প্রত্যেকে যে নিজের মতো করে যে কোনো বয়সে যা কিছু শিখতে পারবে, এই কনসেপ্টটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে 4 নম্বর যে অপশান আছে সেটাই কিন্তু সঠিক অ্যান্সার। ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের ক্ষেত্রে স্টিমুলাস প্রথমে দেওয়া হবে, তারপরে রেসপন্স আসবে। অপারেন্ট কন্ডিশনিংয়ের ক্ষেত্রে কী হবে, রেসপন্স প্রথমে আসবে, তার উপর বেস করে তাকে পুরস্কার দেওয়া হবে বা রিইনফোর্সমেন্ট দেওয়া হবে। এবং ডিসকভারি লার্নিংয়ের ক্ষেত্রে কী হয়, যে প্রত্যেকেই যে কোনো বিষয় যে কোনো এজে শিখতে পারে যদি সেরকমভাবে বুঝতে পারে, বিষয়গুলো তাকে বোঝানো হয়। এবং মিনিংফুল ভার্বাল লার্নিংয়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা বিভিন্ন জিনিস নতুন জিনিস শেখার চেষ্টা করি। তো পরের প্রশ্ন দেখো, 29 দাগের কোয়েশ্চেন, এটা বেসিক্যালি ইউনিট 7 থেকে এসছে। টিচিং অ্যাপটিটিউডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ইট ইজ এ লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট ইজ ব্রিং টুগেদার অ্যান ইন্টিগ্রেটেড এনভায়রনমেন্ট, a range of resources that enable the learner and teachers to interact online include content delivery and tracking. বেসিক্যালি এইটা দেখো স্বয়মের বৈশিষ্ট্য দিয়েছে, প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, এই জন্য মনে হচ্ছে যে একটা লার্নিং প্ল্যাটফর্ম যেখানে কি হয় প্রত্যেকে একটা ইন্টিগ্রেটিভ এনভায়রনমেন্ট থাকে, হ্যাঁ, এখানে ছাত্র শিক্ষক সবাই থাকে এবং সেখানে রিসোর্স থাকে, যেই রিসোর্সগুলো লার্নারের কাছে পৌঁছে দেওয়া হয়, কন্টেন্ট ডেলিভারি করা হয়, অনলাইনে ইন্টারাকশন করা হয় এবং ট্র্যাকিং করা হয়, অর্থাৎ ইভ্যালুয়েশন করা হয়, তুমি কীভাবে এগোচ্ছ সেটা দেখা হয়। এটা কিন্তু স্বয়মের বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং লিডারশিপ রিলাইজ অন রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট টু মোটিভেট ফলোয়ার, অর্থাৎ কোন ধরনের লিডারশিপ বা কোন ধরনের লিডার তার ফলোয়ারদের বা তার ওয়ার্কারদের মোটিভেট করে বা পুরস্কার দেয়, কার উপর বেস করে পুরস্কার এবং পানিশমেন্ট, অর্থাৎ ভালো কাজ করলে তোমাকে রিওয়ার্ড দেওয়া হবে, খারাপ কাজ করলে তোমাকে তিরস্কার করা হবে। তো এটা কিন্তু বেসিক্যালি বা শাস্তি দেওয়া হবে, এটা হচ্ছে বেসিক্যালি ট্রানজাকশনাল অ্যাপ্রোচের মধ্যে পড়ে। তো আশা করি এই 30টা প্রশ্ন সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো। এই ভিডিও এখানেই শেষ করছি, পরের পর্বে আমরা কিন্তু বাদবাকি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব।